এসব কিসের শব্দ মা? তার ভেতর হঠাৎ করে এত গরম লাগছে কেন? আমার নিজেরও তো খুব গরম লাগছে মায়া। আর এসব যে কিসের শব্দ সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু এখন তো আর কোনো শব্দ আসছে না মায়া, দেখো। তাই তো, সব শব্দ উধাও হয়ে গেলেও এই গরম তো গেল না। আমার তো প্রচন্ড তৃষ্ণাও লাগছে, মনে হচ্ছে এই বুঝি গরমে নিঃশ্বাস বেরিয়ে আসবে। আচ্ছা চলো তো সকলে একটু বাইরে বেরিয়ে দেখি, যদি বাইরে বাতাস থাকে তবে আরাম পাবো। মায়ার পরিবার এমনটা ভেবে হাতে হারিকেন নিয়ে বাহিরে বেরিয়ে এলো। কিন্তু বাহিরেও একই অবস্থা, মাঝরাতে ভয়ঙ্কর অন্ধকারের সাথে শরীর জ্বালিয়ে দেওয়া গরম। এ কি বাবা, এ কি হলো? কি হয়েছে মায়া? দেখো বাবা, আমাদের বাড়ির সামনের গাছগুলো নেই। এ কি, পেছনের গাছগুলোও তো দেখা যাচ্ছে না। একই সর্বনাশী কাণ্ড, সব গাছ গেল কোথায়? এ কেমন পরিস্থিতিতে পড়লাম আমরা? আমাদের এত সব ফলের গাছ কিছুই নেই। চলো তো দেখি, আমাদের এই অবস্থা নাকি বাকিদেরও। মায়ার পরিবার এগিয়ে চলল। পুরো রূপপুর গ্রামের সকলে প্রতিদিনের মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। কিন্তু হুট করেই একে একে সকলের ঘুম ভেঙে গেল প্রচন্ড গরমে ও প্রচুর তৃষ্ণায়। তাই গ্রামের সকল পরিবারের মানুষ বাহিরে বেরিয়ে আসতে লাগলো। বাবা, বাইরে তো কোনো বাতাস নেই, আমার শরীর যে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। একে তো পুরো বয়স, তার উপরেই গরম। বেঁচে তো আছি 100 বছরের উপর, কই আগে তো এমন গরম দেখিনি। এ কিসের ইঙ্গিত? সবই যুগের মানুষের পাপের ফল। আহা মা, এসব কি কথা? এসব না বলে হাত পাকা দিয়ে বাতাস করো বসে বসে। ওই দেখো বাবা, হারিকেন হাতে করে মায়া আপু, কাকা কাকি সকলে এদিকে আসছে। তাই তো, চল তো এগিয়ে দেখি। মায়া আপু, তোমাদেরকে আমাদের মতো প্রচুর গরম লাগছে? হ্যাঁ, দেখ সোহাগ, আমরা ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। তার উপর কি অবাক কাণ্ড, আমাদের বাড়ির সব গাছ উধাও হয়ে গেছে। মায়ার কথা শুনে সোহাগ ও তার পরিবার চারপাশে তাকিয়ে দেখে তাদের বাড়ির আশেপাশেও কোনো গাছ নেই। আরে, আমাদের গাছগুলো তো নেই, এ কি অবাক কাণ্ড! এভাবে গ্রামের সকল পরিবার নিজেদের বাড়ির অদ্ভুত পরিস্থিতি দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভোর থেকে সকাল হয়ে এলো, তার সাথে গরমের তীব্রতা আরো বেড়ে গেল। মাটি ফেটে খরা দেখা দিল, সমস্ত জলাশয়ের পানি শুকিয়ে যেতে লাগলো। গ্রামের সমস্ত পশু পাখিরা সে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো অন্যত্র। অনেকে গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকলো। এ কি বাবা, কি হলো তোমার? মায়া, পানি আন মা, তোর বাবার চোখে মুখে পানি ছিটাতে হবে। মায়া দৌড়ে নলকূপের কাছে গিয়ে চাপ দেয় পানির জন্য, কিন্তু পানি আর বের হয়ে আসে না। এ কি, জলাশয়েও কোনো পানি নেই। এখন আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো? মায়া দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। মা, পানি এনেছি। ভালো করে পানি ছেটা মায়া, তোর বাবার চোখে মুখে পানি ছেটা। উপরওয়ালা, আমাদের এই কঠিন দুর্যোগ থেকে বাঁচাও। খুব পানি চেষ্টা পেয়েছে, আমি আর থাকতে পারছি না, নিঃশ্বাসটাও ঠিক করে নিতে পারছি না, আমাকে পানি দাও মা। সোহাগের মা দৌড়ে ঘর থেকে পানি এনে ছেলের মুখে তুলে দেয়। সোহাগের মতোই বাকি গ্রামবাসীদেরও এতই পানি তৃষ্ণা লাগছিল যে সকলে নিজেদের ঘরে থাকা অবশিষ্ট পানিটুকু পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করতে থাকে। কিন্তু একসময় ঘরে থাকা অবশিষ্ট পানিও ফুরিয়ে যায়। পানি, পানি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। নাতি, একটু পানি দে। দাদু, আমি তোমাকে কি করে পানি দিব বলো তো? কোথাও যে পানি অবশিষ্ট নেই। অসুস্থ বৃদ্ধ পানির পিপাসায় কষ্ট পেয়ে মারা যায়। চারদিকে কান্নার শোরগোল পড়ে যায়। যারা এই তীব্র দাবদাহ সহ্য করতে পারছিল না, তারা একে একে মৃত্যুবরণ করতে থাকে। রূপপুর গ্রামের মানুষের কান্নায় আকাশ, ঘরবাড়ি সব যেন কেঁপে উঠছিল।
আমাদের বাঁচাও উপরওয়ালা, আমাদের এই কষ্ট থেকে বাঁচাও। ওদিকে মায়ার অজ্ঞান অবস্থায় থাকা বাবাও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মায়া, তোর বাবার নিঃশ্বাস যে পড়ছে না। কি বলছো মা? বাবার কিছু হতেই পারে না। মায়া দেখে সত্যি ওর বাবার আর নিঃশ্বাস পড়ছে না। মায়ার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা, তোমার কোনো কিছু হবে না। আমাদের এই কষ্টে কিভাবে আসছি? মাটি